আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য অনেক বেশি রোমান্টিক আর ইন্টারেস্টিং একটি ড্রামা নিয়ে, যেখানে আমরা দেখতে পারবো ফিমেল লিড একটি নভেল ওয়ার্ল্ডে আসে, হাজব্যান্ড হিসেবে পায় শহরের সব থেকে বড় রিচ একজন পার্সন, দেখতে অনেক বেশি হ্যান্ডসাম, হট আর সেক্সি বডি রয়েছে। তবে এখানেই প্রবলেম, এই হ্যান্ডসাম হট হাজব্যান্ড ওকে প্রথমে একদমই লাইক করে না, ওকে ডিভোর্স দিতে চায়, শুধুমাত্র গ্র্যান্ডপার জন্য ওকে ডিভোর্স দিতে পারে না। এরপরই আবার নভেল ওয়ার্ল্ডের মেন ফিমেল লিডের এন্ট্রি হয়ে যায়, মেয়েটি নিজের হাতে ধুয়ে পড়ে যায় মেন লিডের পিছনে তাকে নিজের করে পাওয়ার জন্য। আর আমাদের দুষ্টু বোকা ফিমেল লিড, সে তো নিজেই চায় যে তার সামান থেকেই তার হাজব্যান্ডকে অন্য কেউ সিরিয়াস করে নিয়ে যাক, কারণ ও যদি মেন লিডকে ডিভোর্স দেয় তাহলে অনেক বেশি প্রপার্টি পাবে, যেগুলো দিয়ে লাইফ অনেক বেশি এনজয় করে কাটাবে। তবে শেষ পর্যন্ত কি এমনটি হতে পেরেছিল? আর আমাদের মেন লিড, সে তো দেখা যায় ফিমেল লিডের ওপর একটু বেশি অবসেস হয়ে পড়ে, নভেলের বিউটিফুল ফিমেল লিডকে একদমই পাত্তাই দেয় না, সবসময় শুধু তার ওয়াইফের পিছনেই ঘুরঘুর করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত কি নিজের ওয়াইফের মন জিততে পেরেছিল? এটাই তোমরা আজকের এই সুন্দর ড্রামাতে দেখতে পারবে। তাহলে চলো সময় নষ্ট না করে এই সুন্দর ড্রামাটা শুরু করা যাক। এই ড্রামা শুরুতেই ফিমেল লিড পেইকে দেখানো হয়, এখানে তো ও মজা করে ফোন দেখছিল। আমরা পাশে আরো একটি মেয়েকে দেখতে পাই, এখানে পেইকে বলে, তুমি তো ভালো করেই জানো ইয়ান আজ পর্যন্ত কোনো ফিমেলকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখেনি, তবে এই প্রথম ইয়ান কাউকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছে, আর সে অন্য কেউ না আমি। আমার তো মনে হয় এর মানে ইয়ানের আমার উপরে একটু ফিলিংস রয়েছে, হতে পারে ও আমাকে লাইক করে তাই আমাকে নিজের অ্যাসিস্ট্যান্ট রেখেছে। এখানে এসে আমি যে তোমাকে এই কথাগুলো বলছি, এগুলো শোনার পর তুমি কি আমার উপরে রেগে যাবে? তখন পেই বলে, আরে তুমি কি বলছো, আমি কেন তোমার উপরে রেগে যাব? আর এমনিতেও ইয়ান যদি তার অ্যাসিস্ট্যান্টকে ভালোবেসে থাকে তাহলে এটা তো অনেক খুশির খবর, তোমরা দুজনে ভালো করে জব করতে পারবে। আর তুমি তো জানোই আমি হচ্ছি ইয়ানের লিগ্যাল ওয়াইফ, তাহলে আমি শুধু শুধু কেন রাগ করব? কারণ আর যাই আসুক না কেন আমার জায়গা তো নিতে পারবে না। আবার আমি এটা বলছি, যদি আমি আর ইয়ান আমরা দুজনে একে অপরকে ডিভোর্স দিই তাহলে কিন্তু আমি নিয়ম অনুযায়ী ইয়ানের অর্ধেক প্রপার্টি পেয়ে যাব, কোম্পানিরও শেয়ার পাবো, আর এইসব কিছু পাওয়ার পর ইয়ানের কাছে বেশি কিছু থাকবে না। তাহলে তুমি কি প্রপার্টি ছাড়া ইয়ানের ওয়াইফ হতে রাজি আছো? যদি এরকম হয় তাহলে আমি তোমাকে নিজে সাহায্য করব ইয়ানকে বিয়ে করতে, তুমি একদমই চিন্তা করো না। আমি তোমার কথাগুলো শোনার পর তোমার উপরে একদমই রাগ করিনি। এখানে পেয়ে যখন এইসব কথাগুলো বলছিল মেয়েটিকে, তখনই ওপর থেকে নিচে নামতে থাকে এই ড্রামার মেন লিড, হ্যান্ডসাম হিরো, আর যার ড্রামাগুলো তোমরা সবাই অনেক পছন্দ করো। ইভেন এই হিরোকে আমার কাছেও পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। এখানে এসে মেয়েটিকে বকা দিয়ে বলে, আমি যদি এখানে না আসতাম তাহলে তো জানতেই পারতাম না যে তুমি এখানে আসলে কী সব ফালতু কথাগুলো বলতে এসেছো। মেয়েটিকে ওই রিসেন্টলি নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছে, তবে এসব কিছু কাণ্ড দেখার পর জব থেকে ফায়ার করে দেয়। ইয়ানি সোজা চলে আসে পেয়ের কাছে। আগেই তোমাদেরকে বলে দেয় এরা দুজনে কিন্তু একে অপরকে একদমই ভালোবাসে না, ফ্যামিলি থেকে জোর করে দুজনকে বিয়ে দেওয়া হয়েছে। এই জন্য ইয়ান এখানে ডিভোর্স লেটার ধরিয়ে দেয় পেয়ের হাতে। পেকে বলে, তাড়াতাড়ি এখানে সাইন করো, আর তুমি আমার কাছ থেকে কত টাকা নিতে চাও বলতে পারো, আমি তোমাকে দিতে রাজি রয়েছি। এটা শোনার পর পে বলে, আমাকে যেহেতু ডিভোর্সই দেবে তাহলে তুমি আমাকে প্রথমে 100 মিলিয়ন দাও, আমি খুশি খুশি তোমাকে এক্ষুনি ডিভোর্স দেব। এইটা শোনার পর ইয়ান এক কথায় রাজি হয়ে যায়, যদিও ইয়ান আর পে তারা দুজনে ভালো করে জানে যে পে এত টাকা নেওয়ার একদমই যোগ্য না। পে মনে মনে বলে, এই তো দেখছি খুব সহজে রাজি হয়েছে, তাহলে কি আমি কম অ্যামাউন্ট বলেছি, আর একটু বাড়িয়ে বলি? এই জন্য বলে, দাঁড়াও দাঁড়াও, আমি আর একটু অ্যামাউন্ট বাড়াতে চাই, তুমি আমাকে 200 দাও, এখন তো তুমি অবশ্যই রাজি হবে। এটা শোনার পর ইয়ান এখানে বলে, তোমার মনে হয় না কারোর সাথে একবার ডিল করার পর সেই ডিলটি আর চেঞ্জ করা যায় না, তাই তুমি আমার কাছ থেকে 100 মিলিয়নই পাবে। তবে যেহেতু ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়েছো তাহলে আমি তোমাকে 200ই দেবো। যখনই তারা ডিল ফাইনাল করতে নেবে তখনই ইয়ানের গ্র্যান্ডপা ইয়ানকে ফোন করে ওই পাশ থেকে অনেক জোরে জোরে চিৎকার করে, তুমি কিন্তু কিছুতেই পেয়ের সাথে ডিভোর্স নেওয়ার পরিকল্পনাও করবে না, যদি আমি এটা একবার জানতে পারি তোমাকে কিন্তু মেরে ফেলবো। আর যেহেতু গ্র্যান্ডপা রেগে মানা করেছে তাই বাধ্য হয়ে ইয়ান পেকে বলে, আমি আর তোমাকে ডিভোর্স দিচ্ছি না। এটা বলে ও চলে যেতে শুরু করে, তো পে চিৎকার করে বলে, আরে তোমার কি হয়েছে, তাড়াতাড়ি আমাকে টাকা দাও, আমি তোমাকে ডিভোর্স দেবো। এরপরে বাইরে এসে বলে, আমার কপালটাই খারাপ, মাত্র আমি একটু রিস হতে নিয়েছিলাম আর সাথে সাথে কিনা ও আমাকে ডিভোর্স দিতে মানা করছে, এমনটি কে করতে পারে? তখন পেয়ের কাছে গ্র্যান্ডপার ফোন চলে আসে, যেখানে গ্র্যান্ডপা পেইকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি ইয়ানকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, ইয়ান এখন আর কখনোই তোমাকে বুলিং করবে না আর তোমাকে ডিভোর্স দেওয়ার কথাও বলবে না, তাই তুমি শান্তিতে ওখানে থাকতে পারবে। এটা শোনার পর পে তো গ্র্যান্ডপাকে কোনো কিছু বলতে পারে না, তবে মনে মনে ঠিকই বলছিল, গ্র্যান্ডপা দেখছি আমার সব স্বপ্নতে পানি ঢেলে দিয়েছে। যদি গ্র্যান্ডপা ফোন না করতো
এতক্ষণে ইয়ান আর আমার ডিভোর্স হতো, দেন আমি অনেক বেশি রিচ হয়ে যেতাম। পে আপসেট হয়ে তার রুমে চলে আসে। এখানে পে তার পাস্ট লাইফে কিছু কথা আমাদেরকে বলে। পেয়ের আসলে ক্যান্সার হয়েছে, খুব তাড়াতাড়ি মারা যাবে। এইসব কিছুতে পে অনেক বেশি আপসেট আর ডিপ্রেশনে থাকছিল। তখন হঠাৎ করে পেয়ে সামনে দেখতে সেম পেয়ের মতনই একটি মেয়ে এসে দাঁড়িয়ে যায়। সে পেয়েকে বলে, আমার রিয়েল ওয়ার্ল্ডে কিছু লোকজন পরিকল্পনা করে আমাকে মেরে ফেলেছে, আর এই জন্য আমি তোমার কাছে এসেছি। আমি চাই তুমি ওখানে যাও, আর যারা আমাকে হত্যা করেছে তাদের সবার ওপর থেকে তুমি প্রতিশোধ নাও। পেয়ে প্রথমে কোনো কিছু বুঝতে পারে না, তবে এখানে মেয়েটি ওকে বারবার রিকোয়েস্ট করে যে ওর মৃত্যুর প্রতিশোধ নিতে। আর পেয়ে ভাবে, আমি তো এই ওয়ার্ল্ডে থাকলে মারাই যাব, তাহলে কেন না ওই মেয়েটির জায়গায় চলে যাই, অন্তত যাই হোক ওখানে গিয়ে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। সেই হিসেবে দেখতে গেলে পেই এখন একটি নভেলের ভিতরে রয়েছে, যেখানে পেই আসার পর দেখতে পায় ওর বিয়েটা হয়েছে ইয়ানের সাথে। তাদের ফ্যামিলির কারণে এই বিয়ে হয়েছে, তবে ইয়ান ওকে একদমই ভালোবাসে না, ফ্যামিলি তাদের জোর করে বিয়ে দিয়েছে। আর এমনিতেও এই নভেলের ভিতরে পেই কিন্তু ফিমেল লিড না, ফিমেল লিড অন্য আরেকজন। আর যাকে দেখার পর ইয়ান অবশ্যই ফিমেল লিডের প্রেমে পড়ে যাবে, তখন আর পেইকে পাত্তাও দেবে না। তাই পেই তাড়াতাড়ি চাচ্ছে ওকে ডিভোর্স দিয়ে কিছু টাকা পয়সা হাতিয়ে নিতে, যাতে করে ও নিজের জীবনটা ভালো করে কাটাতে পারে। এরই মাঝে পেয়ের সিস্টার পেইকে ফোন করে, যার নাম ইয়াও। সে পেইকে বলে, তোমার মনে রয়েছে কাল কিন্তু আমাদের ফ্যামিলিতে একটি বড়, তুমি অবশ্যই ইয়ানকে নিয়ে পার্টিতে আসবে। পেই ভালো করেই জানে ওর সিস্টার আসলে ইয়ানের ওপরে লাইন মারতে চায়, ইয়ানকে অনেক বেশি পছন্দ করে। তাই পার্টিতে ইয়ানকে দেখার পর অবশ্যই আবারও ইয়ানকে সিরিয়াস করতে চলে আসবে। নেক্সট ডে পার্টির সিন দেখানো হয়, তো যেখানে পেই নিজের সাথে করে ইয়ানকে নিয়ে এসেছে। আর পার্টিতে থাকা বাকি গেস্ট, যাদের ভিতরে বেশিরভাগ মেয়েরাই এখানে পেইকে নিয়ে কথা বলতে থাকে। তারা বলে, দেখো দেখো পেইকে একদমই ইয়ানের পাশে মানাচ্ছে না। ইয়ান কত বেশি হ্যান্ডসাম আর রিচ ফ্যামিলির, যেখানে পেই ওর তো কোনো যোগ্যতাই নেই ইয়ানের পাশে দাঁড়ানোর। এরপরও জানি না ওদের দুজনের বিয়েটা কিভাবে হয়েছে। এইসব কথাগুলো শোনার পর পেই শুধু মনে মনে হাসতে থাকে। আসলে এই নভেলের ভিতরে যে রিয়েল পেয়েছিল, সে অনেক বেশি সাদাসিধে একটি মেয়ে, কাউকে মুখের উপরে কোনো কথা বলতে পারে না। তবে এখনকার পেয়ে তো একদম বিপরীত, তার এইসব কিছু বেশ ভালোই লাগে, তাই তো নিজেই চলে আসে মেয়েদেরকে শিক্ষা দিতে। বলে যে তোমরা যত ইচ্ছা এখানে কূটনীতি করতে পারো, আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি নিজেই তো ইয়ানের লিগেল ওয়াইফ। তাহলে তোমাদের কথাগুলো শোনার পর আপসেট কেন হব। এরপরে ইয়াওয়ের সাথে দেখা হয়, যেখানে ইয়াও তো ইয়ানের নাম ধরে বলছিল, আর এইটা একদমই সহ্য হয় না পেয়ে, তাই তো ইচ্ছা করে ইয়াওকে অনেক জোরে থাপ্পড় মারে। এরপরে বলে, ইয়ান আমার হাজবেন্ড, তোমার ব্রাদার ইন ল, তাহলে তুমি ওকে কেন ইয়ান ইয়ান বলে ডাকছো, ব্রাদার ইন ল বলে ডাকবে। আজকের পর থেকে তোমার মুখে যেন আমি ইয়ানের নামটা না শুনি। এরপরে আবার এটাও বলে ইয়াওকে, তুমি তো দেখছি একদমই কোনো ছেলেকে সিরিয়াস করতে পারো না, কতদিন ধরে আমার হাজবেন্ডের পিছনে পড়ে রয়েছো, এখন পর্যন্ত ওকে নিজের হাতটাও ধরার সুযোগ করে দিতে পারোনি। আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিরকম ভাবে ছেলেদেরকে সিরিয়াস করতে হয়, এরপরে তুমি না হয় করো। এটা বলে তো ও তো সবার সামনে হঠাৎ করে ইয়ানকে কিস করতে শুরু করে দেয়। পেয়ের এরকম কাণ্ডে পার্টিতে থাকা সবাই অনেক অবাক, সাথে ইয়ান, সে নিজেও অনেকটাই বেশি শকড হয়েছে, কারণ পেই তো ওর সাথে কখনো এরকম ব্যবহার করেনি, তো অনেক বেশি রাগ হচ্ছিল। তবে তখনই পেই এখানে তার সিস্টারকে বলে, দেখেছো এরকম ভাবে কাউকে সিডিউস করতে হয়। ইয়ান এটা শোনার পর রেগে যায় ইয়াওয়ের উপরে, ইয়াওয়ের উপরে চিৎকার করে বলে যে তোমার সাহস কিভাবে হয়, প্ল্যান করেছো আমাকে সিডিউস করার, ভুলে যেও না আমি তোমার সিস্টারের হাজবেন্ড, তাই তুমি আমাকে সবসময় ব্রাদার ইন ল বলবে। তুমি এখানে পেয়ের সিস্টার, এই জন্য তোমাকে কোনো কিছু বলতে পারছি না, অন্য কেউ হলে ভালো একটি শিক্ষা দিতাম। একটু পরে পার্টিতে পেয়ের মম আর ড্যাড আসে। তারা যখন এইসব কিছু জানতে পারে, তো সবার সামনে ইয়াওকে জোরে থাপ্পড় মেরে বলে, তুমি কেমন ব্যবহার করেছো তোমার সিস্টার আর তার হাজবেন্ডের সাথে, এটা আমরা একদমই আশা করিনি। পেয়ে এখানে আমাদেরকে বলে, মম আর ড্যাডকে দেখে তোমরা খুশি হয়েও না, ওনারা দুজনে আমাকে একদমই ভালোবাসে না, শুধুমাত্র এখানে নিজেদের ইমেজ ঠিক রাখার জন্য এমনটি করছে। এরপরে পেয়ে ইয়ানকে বলে, তোমাকে আর এইসব কিছু নিয়ে মাথা ঘামাতে হবে না, আমি আমার সিস্টারকে ভালো করে সব কিছু বুঝিয়ে দেব। একটু পরে পার্টিতে অ্যানাউন্সমেন্ট করা হয়, এখানে জিজি নামের একটি মেয়ে আসতে চলেছে। জিজি হচ্ছে এই নভেল ওয়ার্ল্ডের ফিমেল লিড, দেখতে অনেকটাই বেশি বিউটিফুল রয়েছে। তো সবাই তখন হাঁ করে জিজিকেই দেখতে থাকে। ইয়ানা যেহেতু মেন লিড, এই জন্য ওকে তো ফিমেল লিডের দিকে তাকাতেই হবে। মন না যাওয়া সত্ত্বেও এখানে ও ফিমেল লিডকেই দেখতে থাকে। এখানে পেয়ে ফিমেল লিড জিজিকে দেখে বলে, মেয়েটা কত বেশি বিউটিফুল, আর সত্যিই কিন্তু ওকে ইয়ানের পাশে অনেক ভালো মানাবে। আমি তো চাই ইয়ান যেন জিজিকেই বিয়ে করে আমাকে ডিভোর্স দেওয়ার পর। ইয়ান ওকে নিজের কাছে নিয়ে এসে বলে, মাথা ঠিক রয়েছে, তুমি আমার ওয়াইফ হয়ে এসব কিছু কিভাবে বলতে পারো, আমি তোমার লিগ্যাল হাজবেন্ড। পেয়ে বলে, দেখো আমি তোমার ভালোর জন্যই এমনটি করছি, জিজি কত বেশি বিউটিফুল, তোমার সাথে অনেক সুন্দর মানাবে।
আর এখানে জিজি তার বার্থডেটা সেলিব্রেশন করেছিল। এরপরে জিজি এখানে ইয়ানকে দেখে, তো ইয়ানকে বলে তুমি কি এখানে আসবে আমার সাথে কেক কাটার জন্য। ইয়ান ওকে মানা করতে চায়, তবে ইয়ান যখন এমনটি করতে নেবে তখন এখানকার সবকিছু প্রাইভেট করতে শুরু করে। হয়তো ইয়ানও অন্য কোনো ওয়ার্ল্ড থেকে নভেলের ভিতরে এসেছে। যদি এমনটি হয় তা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। ইয়ান এখানে জিজিকে মানা করতে চাচ্ছিল, তবে ও এটা সহজে বলতেই পারছিল না। ছোট্ট একটি কথা বলতে গেলে ও নিজেকে আটকিয়ে রাখছিল। এই সব কিছু হচ্ছে নভেলের প্লট অনুযায়ী। তারপরে এখানে ও হাত ধরে ফেলে পেয়ের হাত ধরার পর জিজিকে খুব সহজেই মানা করে দিতে পারে। অবাক হয়ে মনে মনে বলে আমি পেয়ের হাত ধরেছি, এই কারণে জিজিকে খুব সহজে মানা করতে পারছি। এর মানে কি আমি যদি পেয়ের সাথে থাকি তাহলে আমি আমার লাইফটা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা জিজিকে দেখতে পাই আপসেট না হয়ে উল্টো আবার জিজ্ঞাসা করে পেইকে, আসলে আমি আর ইয়ান আমরা দুজনে ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, তাহলে আমি যদি এখন ইয়ানের কোম্পানিতে জব করতে যাই তুমি কি কোনো কিছু মনে করবে? যদি তোমার খারাপ লাগে তাহলে আমি ওখানে জব করতে যাব না। পেই খুশি হয়ে বলে আমি কেন খারাপ কিছু ভাবতে যাব, আমি তো আরো খুশি হব তোমরা দুজনে একই সাথে জব করতে পারবে। আসলে ও ভাবছিল যে কোনো উপায়ে জিজির সাথে ইয়ানের সেটেল করিয়ে দেবে, তাহলে ও তো এখান থেকে চলে যেতে পারবে। ডিভোর্স হওয়ার পর ইয়ানের কাছ থেকে অনেক মোটা টাকাও পাবে, যেগুলো দিয়ে ও পরে ভালো করে চিল করবে। ইয়ান অবাক হয়ে বলে এর কি মাথা ঠিক রয়েছে? তো পার্টি শেষ করে তারা যখন কারের ভিতরে ছিল, এখানে ইয়ান জিজ্ঞাসা করে পেইকে তুমি পার্টিতে এসব কিছু কি বলছিলে? আমি তোমার হাজবেন্ড আর তুমি কিনা আমাকে অন্য কারোর সাথে সেটেল করে দিতে চাচ্ছ? পেই বলে আমি তো তোমার ভালোর জন্যই করছিলাম, তুমি দেখো নি জিজি কত বেশি প্রিটি আর ভালো একটি ফ্যামিলি থেকে বিলং করে। তুমি যদি ওর সাথে থাকো তাহলে ভবিষ্যতে তোমারই ভালো হবে। ইয়ান বলে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এইসব কিছু তার হাজবেন্ডের জন্য চিন্তা ভাবনা করবে না। পেই বলে ভুলে গিয়েছো আমাদের দুজনেই কিন্তু ডিভোর্স হওয়ার কথা রয়েছে। যদি আমাদের ডিভোর্স হয় তাহলে তোমার তো ওয়াইফের প্রয়োজন আর জিজিকে অনেক ভালো মানাবে, তাই আমি এমনটি করছি তোমার পরবর্তী জীবনের কথা ভেবে। এরপরে আবার পেই মনে মনে বলে আমি যদি ওদের দুজনের কাছ থেকে দূরে থাকি তাহলে ওদেরকে কিছুতেই কাছাকাছি নিয়ে আসতে পারবো না। এই জন্য আমাকেও ইয়ানের কোম্পানিতে জব করার জন্য যেতে হবে, এভাবেই আমি দুজনকে এক করতে পারবো। ইয়ানকে বলে আমি তোমার কোম্পানিতে জব করতে চাই। ইয়ান বলে ঠিক আছে জব করতে পারো। এরপর আবার একটু রেগে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি এই দুনিয়ার মানুষ না অন্য কোথাকার মানুষ যে তোমার হাজবেন্ডকে অন্য কারোর সাথে এক করিয়ে দিতে চাচ্ছ? পেয়ে তখন মজা করে বলে তুমি একদম ঠিক ধরেছো, আমি হচ্ছে এলিয়েন, অন্য দুনিয়া থেকে এখানে এসেছি। ইয়ান ওর এসব ফালতু কথাগুলো শুনতে চায় না, তাই ওকে চুপ থাকতে বলে। যাই হোক পরের দিন কোম্পানিতে জিজি আর পেই তারা দুজনেই এখানে নতুন এসেছে। তো ম্যানেজার প্রথমে খুশি খুশি জিজির সাথে সবার পরিচয় করিয়ে দেয়, আর জিজিকে প্রথম থেকে এখানে অনেকেই চিনত, যেহেতু জিজি রিচ ফ্যামিলির মেয়ে আর এখানে অনেকবারই এসেছে, তাই সবাই এখানে জিজির অনেক ভালো খাতিরদারি করেছিল। তবে এরকম ভাবে পেয়ের খাতিরদারি এখানে কেউ করে না, আর জিজিও এখানে সবার সামনে পেয়ের সাথে একটু অন্যরকম ব্যবহার করে। পেয়ে কিন্তু সবকিছু ভালোভাবেই জানে যে এখানে এসেছে শুধুমাত্র ইয়ানকে নিজের করে নেওয়ার জন্য, তবে এইসব কিছুতে পেয়ের একদমই যায় আসে না। এরপরে পেইকে তার ডিপার্টমেন্টে দেখানো হয়। পেই ভিতরে আসার পর দেখে এখানে তো কেউ একদমই সিরিয়াস না কাজ নিয়ে, যার যার মতন ঘুমাচ্ছে। তো কেউ এখানে বসে রয়েছে এনজয় করছে, এরকম ভাবে এখানে বোরিং টাইম কাটাচ্ছে। আসলে খুব তাড়াতাড়ি এই ডিপার্টমেন্ট বন্ধ হতে চলেছে, তাই তো জেনে বুঝে পেইকে এই ডিপার্টমেন্টেই পাঠানো হয়েছে। তবে পেই এত সহজেই হাল ছাড়ার পাত্রী না, সে আবারও এই ডিপার্টমেন্টকে নতুন করে শুরু করবে। আর এখানে বাকি সবাই কিন্তু জানে পেই আর ইয়ান তারা দুজনে হাজবেন্ড ওয়াইফ, এই জন্য সবাই পেয়ের সাথে অনেক ভালোভাবে এখানে ব্যবহার করে। পরের সিনে আমরা দেখতে পাই জিজিকে, তার কাছে ম্যানেজার এসেছে। তো এখানে তো অনেক বেশি ভালো অ্যাক্টিং শুরু করে দেয় জিজি সবার সামনে ভালো থাকার জন্য। আর এখানে ম্যানেজার ওকে সাহায্য করতে এসেছে এইটা ভেবে যে জিজি আর ইয়ান তারা দুজনে ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আর যদি ও জিজি সাহায্য করে তাহলে অবশ্যই প্রমোশন পাবে, এই কারণে। তো এখানে জিজি আরো ভালো সাজার জন্য ম্যানেজারকে বলে পেয়েকে আপনি কেন ডিপার্টমেন্টে পাঠিয়েছেন, জানেন তো ওটা কিছুদিন পরই বন্ধ হয়ে যাবে, আর ওখানে পেইকে দেওয়া একদমই ঠিক হয়নি। বেচারি ওখানে কিভাবে কাজ করবে আর কিভাবে বা নিজেকে প্রমাণ করবে? এইসব শোনার পর ম্যানেজারের কাছে মনে হয় জিজি কত বেশি ভালো, সবাইকে নিয়ে এত বেশি চিন্তা করে, এর মতন ভালো মেয়ে পৃথিবীতে আর দুটি নেই। অন্যদিকে ইয়ানকে দেখানো হয় জেনে বুঝে পেয়েকে ওই ডিপার্টমেন্টে পাঠিয়েছে। পেয়ের ভিতরে কি সত্যিই কোনো ট্যালেন্ট রয়েছে নাকি শুধু শুধু পেয়ে ওখানে টাইম পাস করবে?
তখন ইয়ানের কাছে জেজি আসে পেয়েকে নিয়ে কথা বলতে। আসলে ও ইয়ানকে বলতে চাচ্ছিল, তুমি পেয়ের সাথে এটা একদমই ঠিক করনি। যে ডিপার্টমেন্ট বন্ধ হতে চলেছে ওইটাতে তুমি পেয়েকে কেন পাঠিয়েছো? তবে ইয়ান তো এখানে সোজাসুজি জিজিকে মানা করে দিতে পারে। জিজিকে বলে নিজের কাজে যাও আর আমাকে ফ্রি থাকতে দাও। জিজি অনেকটাই অবাক হয়ে যায় যে ইয়ান কেন ওর সাথে আগের মতন ব্যবহার করছে না। এখানে জিজি তাদের সবাইকে বলে, জানি এই ডিপার্টমেন্ট বন্ধ হতে চলেছে, তবে আমি এটাকে আবার নতুন করে শুরু করতে চাই। আর এখানে আমার হাজবেন্ড আমার ট্যালেন্ট দেখার জন্য পাঠিয়েছে। ও দেখতে চায় যে আসলে আমি কোনো কিছুর যোগ্য কিনা, তাই আমি খুব সহজেই এটা নষ্ট হতে দেব না। আমরা সবাই মিলে এখন এটাকে নতুন করে শুরু করব। এর জন্য আমাদেরকে অনেক বেশি হার্ড ওয়ার্কিং করতে হবে। পেয়ে যখন এইসব ভাষণ দিচ্ছিল তখনই জিজি এখানে ম্যানেজারের সাথে আসে। একটু ভালো সেজে এখানে পেয়ে বলে, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন রয়েছে? আমি তোমার জন্য ভালো কয়েকজন এমপ্লয়িকে সিলেক্ট করেছি, তুমি কি ওদের সাহায্য নিতে চাও? পেয়ে বলে, না, আমি আমার টিম মেম্বারদের সাথেই সব কিছু করতে চাই। তুমি আমাকে সাহায্য করতে চেয়েছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। জি মনে মনে অনেক বেশি খুশি হয়। যদি এখানে কারো সাহায্য পেয়ে না নেয় তাহলে এই টিমের দ্বারা ও কোনো কিছু করতে পারবে না, দেন নিজেকে প্রমাণ করতে পারবে না। এখানে পেয়ে সবাইকে বলে, এখন আমরা সবাই এক হয়ে কাজ করব আর আমাদের ডিপার্টমেন্ট যেন টিকিয়ে থাকে এর ব্যবস্থা করব। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ানকে অ্যাসিস্ট্যান্ট এসে সবকিছুই জানায় কি রকম ভাবে মিস পেই যে সাহায্য করতে চেয়েছিল ওটাকে মানা করেছে। এই সবকিছু শোনার পর এখানে ইয়ান মনে মনে বলে, আমিও দেখতে চাই ও নিজের যোগ্যতায় কি কি করতে পারে, নিজেকে প্রমাণ করতে পারে কিনা। এদিকে দেখানো হয় পেকে তার টিম মেম্বারদের সাথে তাদের প্রজেক্ট নিয়ে কথা বলছে। নিউ প্রজেক্টের জন্য এখানে তাদের ইনভেস্টমেন্টের প্রয়োজন, কিন্তু পে নিজেকে প্রমাণ করতে এসেছে, তাহলে অন্য কারোর কাছ থেকে ইনভেস্টমেন্ট কেন নেবে? তাই তো ও বলে, আমরা ইয়ানের সাহায্য একদমই নেব না, বরং আমরা নিজেরাই একটি নতুন অ্যাড তৈরি করব আর ওইটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এরকম ভাবে বাহির থেকে আমরা ভালো একটি ইনভেস্টমেন্ট পাবো। তো সবার এই কথা অনেক ভালো লাগে। এখানে যারা যারা ছিল নিজেদের আইডিয়াগুলো বলতে শুরু করে পেকে। সবাই অনেক বেশি ক্রিয়েটিভ আইডিয়া এখানে পেকে দিতে থাকে। তো পে একে একে এখানে যারা যারা রয়েছে সবার ক্রিয়েটিভিটি দেখে আর তাদের সবার প্ল্যানগুলো এক করে পেই নতুন একটি প্ল্যান তৈরি করে ফেলে। এরপর আমরা দেখতে পাই জিজিকে ম্যানেজারের সাথে এখানে এসেছে পেইকে ডিস্টার্ব করতে। তবে ও দেখে যে পেই তো ইয়ানের কাছ থেকে কোনো সাহায্য নিচ্ছে না। মনে মনে শিওর হয় অবশ্যই পেই এখানে টিকবে না, তাই আর পেইকে ডিস্টার্ব করে না। ও যখন পেয়ের সাথে কথা বলেছিল তখন এখানে ইয়ান আসে, যাকে দেখার পর জিজি চলে যায় ইয়ানের সাথে কথা বলতে। তবে এখানে ইয়ানে জিজিকে বলে, দেখো কোম্পানিতে তুমি জব করতে এসেছো, তাই এখানে তুমি আমাকে বস বলবে, তুমি আমাকে একদমই ফ্রেন্ড বা ইয়ান বলে ডাকতে পারবে না। আর এই কথাগুলো ও বলেছিল পেয়ের হাত ধরে, কারণ পেয়েকে টাচ করে থাকলে ও জিজিকে খুব সহজেই মানা করতে পারে। জিজি অনেকক্ষণ ধরে ওর পিছনে ঘুরঘুর করছিল, তাই এখন ফাইনালি মানা করে দিতে পেরেছে। তবে এইসব কিছুতে পেয়ে একটু অন্য খেলা খেলে। তো ও বলে যে তোমরা দুজন এখানে ভালোভাবে ফ্লার্টিং করতে থাকো, আমি তোমাদের দুজনের মাঝে আসবো না। এটা শোনার পর ইয়ান বলে, পেট এমনটি কেন মনে হচ্ছে আমি এখানে জিজির সাথে ফ্লার্টিং করতে এসেছি? এইসব কিছুতে জিজির অনেক রাগ হয় যে ইয়ান কেন ওকে পাত্তা দিচ্ছে না। পেয়ে যখন ইয়ানের পাশে না থাকে তখনও তো ইয়ান ওকে পাত্তা দেয় না, তাই ভাবে যে আমি ম্যানেজারকে দিয়েই নিজের কাজ হাসিল করে নেব। দেখতে পেয়েছে ম্যানেজার ওর পিছনে ঘুরঘুর করছে, ওর হয়ে সব কিছুই করছে, তাই ম্যানেজারকে পাঠিয়ে দেয় যাতে করে পেয়ে আর তার পুরো টিমকে অনেক বেশি ইনসাল্ট করে, তাদেরকে যেন অনেক বেশি দুর্বল করাতে পারে। তাই ম্যানেজার এখানে এসে ওদের অনেক বদনাম করে দেয় আর বলে, তোমরা এই কাজগুলো একদমই করতে পারবে না, শুধু শুধু টাইম পাস করছো, তোমাদের এই ডিপার্টমেন্ট আমি তাড়াতাড়ি বন্ধ করে দেব। তবে এখানে পে আর তার বাকি টিম মেম্বার্সরা একদমই ম্যানেজারের কথায় পাত্তাই দেয় না। তারা ম্যানেজারকে পাত্তা না দিয়ে কাজ কমপ্লিট করতে থাকে। এরকম ভাবে দিন পার হতে থাকে। তো অনেক বেশি হার্ড ওয়ার্ক করার পর ফাইনালি পে আর তার পুরো টিম মেম্বার্সরা সবাই অনেক ভালো একটি পর্যায়ে যেতে পারে, নিজেদের একটি ভালো অ্যাড তৈরি করে ফেলে, আর যেটার মাধ্যমে তারা তো বাইরে থেকে অনেক ভালো ভালো ইনভেস্ট পেতে শুরু করে দেয়। আর এরকম ভাবেই তারা তাদের এই ডিপার্টমেন্টকে বন্ধ হওয়ার হাত থেকেও বাঁচাতে পারবে। পেয়ে অনেক বেশি খুশি, তাই তো পুরো টিম মেম্বারদের সাথে এটা সেলিব্রেশন করতে থাকে। অন্যদিকে ইয়ানকে দেখানো হয় পেয়ের এই গুড নিউজটা পেয়েছে, তাই নিজেও খুশি হয়েছে। তো ওখানে জিজি চলে আসে ইয়ানের সাথে কথা বলতে। ইয়ানের কাছে পেয়ের নামে বদনাম করতে এসেছে। ইয়ানকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে, তোমার কি মনে হয় পেয়ে যে এইসব কিছু করেছে এটা একদমই ঠিক? পেয়ে চাইলে তোমার কাছ থেকে সাহায্য নিতে পারতো। ইয়ান বলে, পেয়ে ভালো করে জানে যে আমি এখানে ওর যোগ্যতা দেখার জন্য নিয়ে এসেছি, তাহলে ও আমার কাছ থেকে কেন সাহায্য নেবে? এরপরে ইয়ান আর জেজি পেয়ের সাথে দেখা করতে যায়, যেখানে এক দৌড়ে পেয়ে বাইরে আসে আর ইয়ানকে বলে, দেখেছো আমি তোমার কাছ থেকে কোনো সাহায্য না নিয়ে এটা কমপ্লিট করেছি। এরপর নজর পড়ে জেজির ওপরে। ও
ওর কাছে জিজিকে একটু অস্বাভাবিক লাগে। দেখতে পাই যে জিজির যে ফিমেল লিড হওয়ার পার্সেন্ট রয়েছে ওগুলো কমতে শুরু করেছে। এরপরে আমরা দুজনকে কারের ভিতরে দেখতে পাই। কারের ভিতরে ইয়ান তো কোনো কথাই বলছিল না পেয়ের সাথে। পেয়েও এখানে চুপচাপ থাকে। এরপরে ইয়ানকে বলে, তুমি কি আমাকে ড্রাইভ করতে দেবে? আমি আজ নিজের কারটা চালাতে চাচ্ছি। পেয়ের এই কথা শোনার পর ইয়ান একটু মনে মনে ভুল বুঝে নেয়। ও মনে করে যে আসলে পেয়ে ওর সাথে ভালো সময় কাটাতে চাচ্ছে, তাই কি বলে কথা শুরু করবে বুঝতে না পেরে এই কথা বলেছে। তবে এখানে পেয়ের মাথায় তো অন্য কিছুই ঘুরছিল। ও নিজেও একটু কার ড্রাইভ করা শিখতে চায়, যাতে করে ইয়ানের উপরে ওর বেশি ডিপেন্ড করে না থাকতে হয়। এরপরে অনলাইনে এই কারের সম্পর্কে অনেক কিছু সার্চ দিয়ে সবকিছু ভালোভাবে জেনে নেয়। ইয়ান একটু পরে ওকে কার চালাতেও দিয়েছিল। তো এরপরে খুশি খুশি পেয়ে কার চালিয়ে তারা দুজনে বাড়ি পর্যন্ত চলে আসে। কার থেকে নামানোর সময় ইয়ান তো পেয়েকে তার কোলে উঠিয়ে নেয়। পেয়ে বলে, তুমি এসব কিছু কি করছো? নামিয়ে দাও, বাড়ি পর্যন্ত চলে এসেছি। এরপরে বলে, তুমি চলে যাচ্ছ না? তুমি কি আজ এখানেই থাকতে চাও? ইয়ান বলে, আমি এখানে কেন থাকতে পারবো না? এমনিতেও এটা আমারও বাড়ি, আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ। এইটা বলে ইয়ান তো ভিতরে যেতে শুরু করে। পেয়ের কাছে অনেকটাই বেশি অবাক লাগে যে ইয়ান এখানে কেন থাকবে। পরে আমরা ওদের দুজনকে বাড়ির ভিতরে দেখতে পাই, যেখানে তো পেয়ের মাথায় শুধু এগুলো ঘুরঘুর করছিল। ইয়ান কি মতলব নিয়ে এখানে এসেছে? তবে ইয়ান তো এখানে ভালো মতলব নিয়ে এসেছে। আসলে ইয়ান পেয়ের সাথে আলাদাভাবে কিছু সময় কাটাতে চায়। এমনটি করলে ওর কেন জানি ভালো লাগে। ইয়ান দেখতে পায় পেয়ে তার পায়ে একটু ব্যথা পেয়েছে। এটা দেখার পর পেয়ের পায়ে মেডিসিন লাগিয়ে দিতে শুরু করে। পেয়ে তখন এক নজরে শুধু ইয়ানের দিকে তাকিয়ে থাকে। ওর কাছে ইয়ানকে এতটাই বেশি হ্যান্ডসাম লাগছিল, ও নিজেকে কন্ট্রোল করতে পারে না। নিজেই আগে বাড়িয়ে এখানে ইয়ানকে কিস করে ফেলে। ইয়ান তো পেয়ের এরকম কাণ্ডে অনেক বেশি শকড হয়ে যায়। একটু পরে যখন পেয়ে এটা বুঝতে পারে দূরে সরে যায়। তো ইয়ান চুপ করে থাকবে কেন? পেয়ে যে ওকে কিস করেছিল ও নিজেও তখন কিস ব্যাক করে পেইকে। দুজনে এরকম ভাবে একে অপরকে অনেকক্ষণই কিস করতে থাকে। তবে একটু পরেই পেয়ে লজ্জা পায় আর নার্ভাস ফিল করছিল, তাই এক দৌড় লাগিয়ে দেয়। চলে যাওয়ার আগে বলে দেয় ইয়ানকে, আমি ঘুমাতে যাচ্ছি। পরের দিন সকালে পেয়েকে দেখানো হয়। আগে তো ব্রেকফাস্ট করতে বসেছে, তো একটু পরে ওখানে ইয়ান আসে, নিজেও ব্রেকফাস্ট করতে থাকে। দুজনে এখানে একসাথে ব্রেকফাস্ট করছে, বাট কাবাবের হাড্ডি হয়ে চলে আসে জিজি। এখানে বলে, আসলে আমি তোমার সাথে কোম্পানিতে যাওয়ার জন্য এসেছি। জিজিকে দেখার পর ইয়ান তো একদমই খুশি হয় না, কথা বলছিল না। জিজি বলে, ইয়ান অনেকদিন হয়েছে আমি তোমার হাতে বানানো খাবারগুলো খাইনি। ইয়ান বলে, আমি তো ভুলে গিয়েছি যে আমি কখন তোমার জন্য নিজের হাতে খাবার বানিয়েছি। আমি একদমই খাবার বানাতে পারি না, আর তুমি এখানে কেনই বা এসেছো? যা কথা বলার কোম্পানি তো বলতে পারো, আর তুমি খাবার ওটা কোম্পানির ক্যান্টিনেই খেয়ে নিও। এখানে তো আমরা পেয়েকে দেখতে পাই উল্টো জিজি আর ইয়ান তাদের দুজনকে আবারও এক করিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এইসব কিছুতে অনেকটাই বেশি রেগে যায় ইয়ান মনে মনে, আর বলতে থাকে, এই পেয়ে আসলে কি রকম মেয়ে? ওর সামনে নিজের হাজবেন্ডকে অন্য কেউ সিরিয়াস করার চেষ্টা করেছে, আর ওকে না একটুও জেলাস ফিল করছে না। তবে পেয়ে তো ভেবেই নিয়েছে খুব তাড়াতাড়ি ইয়ান ওকে ডিভোর্স দেবে। তাহলে কেন শুধু শুধু ইয়ানকে অন্য কারোর সাথে দেখে ও জেলাস ফিল করবে? তাই তো একদমই এইসব কিছুতে পাত্তাই দেয় না। এখান থেকে ইয়ান আর জিজি চলে যাওয়ার পর পেয়ের কাছে তখন একটি মেসেজ আসে। সাথে সাথেই পেয়ের কোম্পানির কথা মনে পড়ে যায়। পেয়ে আরো কিছুদিন ওখানে জব করতে চায়। আমরা জিজিকে কোম্পানিতে দেখি। এখানে বাকি মেয়েদের গসিপ শুনতে পাই। তারা বলে, পেয়ে তো অনেক ভালো কাজ করেছে, আমরা শুনেছি বস ইয়ান পেয়েকে অনেক বড় একটি প্রজেক্টের উপরে কাজ করতে দেবে। জিজি এখানে এসেছে আর সে তো অনেক রিচ ফ্যামিলির, তবে এরপরও কোনো বড় প্রজেক্টে এখন পর্যন্ত কাজ করার সুযোগটাই পায়নি। তাহলে কি এখানে জিজির থেকেও অনেক বেশি বেটার আসলে পেয়ে? জিজির এইসব কিছুতে অনেক বেশি রাগ হয়। ও মনে মনে বলে, আমি তো এই কোম্পানিতে কিছুতেই পেয়েকে ইয়ানের সাথে জব করতে দেবো না, ওকে এখান থেকে তাড়িয়ে দেবো। ইয়ান বাকিদের সাথে মিটিং করছিল, হঠাৎ করে জিজি ভিতরে আসে, তাই তো সবাইকে এখান থেকে বাধ্য হয়ে চলে যেতে হয়। জিজির এরকম কাণ্ডে ইয়ান রেগে জিজিকে বলে, এইটা কোম্পানি, তুমি আমার কোনো ক্লোজ ফ্রেন্ড না, বা তুমি আমার আত্মীয় না। তাহলে তাহলে তুমি নক না করে কেন ভিতরে এসেছো? এক্ষুনি বাইরে যাও, আর আবারও ভিতরে নক করে চলে আসবে। জিজিকেও তখন বাধ্য হয়ে আবারও নক করে ভিতরে আসতে হয়। এখানে এসে এসে পেয়ের নামে বদনাম করার জন্য ইয়ানের কাছে। যেহেতু ও ফিমেল লিড, তাহলে সবাই তো ওকে শুধু সাপোর্ট করবে। এখানে পেয়ের কথা বলে যে পেয়ে কি এসব কিছু ঠিক করছে? বড় কোনো প্রজেক্ট পেলে পেয়ে একদমই ভালো করে কাজ করতে পারবে না, দেন কোম্পানির অনেক বড় লস হতে যাবে। এইসব কিছু শোনার পর ইয়ান বলে, তোমাকে পেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না, আর আমি পেয়ের যোগ্যতা দেখেছি। পেয়ে যা করছে একদমই ঠিক করছে, আমার পেয়ের উপরে ভরসা রয়েছে, তুমি এখান থেকে যেতে পারো। এরপরে ইয়ান এখানে পেয়ের একটি ছবি দেখতে থাকে। এর মানে পেয়ের ছবি ওর কাছে আগে থেকে ছিল। অন্যদিকে আমরা পেয়েকে তার টিম মেম্বার্সদের সাথে দেখতে পাই। তারা অনেক বেশি খুশি ছিল, আর এখন ভাবে যে ওদেরকে আরও কিছু নতুন নতুন প্রজেক্টের উপরে কাজ করতে দেওয়া হয়। তো এখানে পেয়ে তাদের সবাইকে বলে,
আমরা আবারও নতুন কিছু ক্রিয়েটিভ আইডিয়া অ্যাড করব, দেন আরও সুন্দর সুন্দর অ্যাড তৈরি করব। এরকমভাবে আমরা অনেক ইনভেস্টমেন্ট পাবো বাহির থেকে। আসলে এই টিমের বাকি সব মেম্বার্সরাই অনেক বেশি ট্যালেন্টেড, শুধুমাত্র তাদের কদর এখানে ছিল না। আর পেয়ে আসার পর তাদের সবাইকে অনেক ভালোভাবে এখানে ঝালাই করতে শুরু করেছে। এরপরে পেয়ে চলে যায় ইয়ানের কাছে একটু সাহায্য নেওয়ার জন্য। আসলে বুঝতে পারছিল না কিরকম ভাবে ওকে কাজ করতে হবে। যেখানে ইয়ানকে ও এইসব কিছু বলে, তো ইয়ান অনেক বেশি ভালোভাবে পেয়েকে আইডিয়া দেয়। ইয়ানের কাছ থেকে আইডিয়া পেয়ে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর কাজ করার নতুন একটি উদ্দেশ্য খুঁজে পায়। এরপরে পেয়ে চলে যায় কিচেনে, নিজের হাতে ও কুকিং করতে শুরু করে দেয়। ইয়ান শুধু দূরে দাঁড়িয়ে থেকে পেয়েকেই দেখছিল। পেয়ে ইয়ানকে বলে, দাঁড়িয়ে থেকে শুধু দেখলেই চলবে, একটু এসে আমাকে সাহায্য করে দাও। ইয়ান চলে আসে ওকে সাহায্য করতে। তবে ইয়ান কুকিংয়ের কোনো কিছুই জানে না, তাই তো ভালো করে এখানে সবজি কাটতেও পারছিল না। এই কারণে পেয়ে তখন ইয়ানকে সবজি কাটা শিখিয়ে দিতে নেয়। এমনটি করার সময় তারা দুজনে অনেকটাই বেশি ক্লোজে চলে আসে। পেয়ে আবারও এখানে নিজেকে কন্ট্রোল করতে পারে না, ইয়ানকে কিস করতে শুরু করে। দুজনের ভিতরে রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। কিছুক্ষণ কিস করার পর তারা দুজনে আবার থেমে যায়, কারণ দুজনে আবারও সেম পরিস্থিতিতে পড়েছে, অনেক বেশি অকওয়ার্ড ফিল করছে। দুজনে একে অপরকে হয়তো ভালোবাসতে শুরু করেছে, তবে এটা এখনো রিয়েলাইজ করতে পারছে না। ভাবছে যে ওরা দুজনে একে অপরকে ডিভোর্স দেবে। পেয়ে বলে, তুমি গিয়ে ডিনার টেবিলে অপেক্ষা করো, আমি সব কিছু নিয়ে যাচ্ছি। এরপরে তারা দুজনে একসাথে খাবার খেতে বসে, যেখানে প্রথমবার ইয়ান পেয়ের বানানো কোনো খাবার খাচ্ছে। আর ও তো আশাও করেনি পেয়ে এত ভালো কুকিং করতে পারে, ওর কাছে অনেক বেশি টেস্টি লাগে এইসব খাবারগুলো। নেক্সট ডে পেকে কোম্পানিতে দেখানো হয় তারা একটি নতুন মুভি টাইপের কিছু রিলিজ করতে চাচ্ছে, যার জন্য ওদেরকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হয়েছে। আর ফাইনালি তাদের মুভিটাও রেডি হয়ে যায়। ভাবছিল যে এটা অনেক বেশি হিট হবে, আর যদি একবার হিট হতে পারে তখন তারা অনেক বেশি কাজ পাবে। আর দেখতে দেখতে তাদের মুভিটাও রিলিজ হয়ে যায়। আমরা জিজিকে দেখতে পাই, ও তো পেকে নিচু দেখানোর জন্য নিজেও পেয়ের মতন সেম একটি মুভি বানিয়ে ফেলে। আর যখন তাদের দুজনের মুভিটাই রিলিজ হয়ে যায়, তো অনেক বেশি হিট চলতে থাকে পেয়ের মুভি, সাথে জিজিটাও চলছিল। কোম্পানিতে থাকা বাকি সবাই এইগুলো দেখে আর তারা মনে করে যে অবশ্যই জিজি এখানে বেস্ট হবে, যেহেতু জিজির ইজ ফ্যামিলির সাথে জিজির অনেক বেশি ট্যালেন্ট রয়েছে। কোথায় ওই পেই ভালো কোনো কলেজ থেকে পড়াশোনাও কমপ্লিট করেনি, তাহলে ও কিভাবে জিজিকে হারাতে পারবে। এই জন্য সবাই জিজিকেই সাপোর্ট করেছে। তবে পরে যখন ইয়ান এইসব কিছু জানতে পারে, তো ইয়ান সবাইকে বলে যে তোমরা শুধু শুধু কেন সময় নষ্ট করছো, আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো জিজি আর পেই তাদের দুজনের ভিতরে কে বেস্ট। যাদের মুভি সব থেকে বেশি হিট হবে তারাই আসলে বেস্ট হবে। তো দেখা যায় শেষ পর্যন্ত পেয়ের মুভিটাই বেশি হিট হয়েছে, এই জন্য পেয়ের পুরো টিম মেম্বার্স অনেক খুশি। এরপরে ইয়ান পেয়ের কাছে আসে, পেয়ে আজ অনেক খুশি, তাই ও পেয়েকে গিফট দিতে চায়। তবে বুঝতে পারে না পেয়েকে কিভাবে গিফট করবে। এরপরে অনেক বেশি সাহস নিয়ে পেয়েকে ফাইনালি গিফট দিয়েই দেয়, আর পেয়ে এই গিফট পেয়ে অনেক খুশি হয়। একটু পর এখানে জিজি আসে, মূলত উদ্দেশ্য নিয়ে এসেছে পেই আর ইয়ান দুজনের মাঝে আসবে, দুজনকে দূরে সরিয়ে দেবে। এখানে ইয়ান পেইকে বলে, আমি তোমাকে আজ আমার ফ্যামিলির মেম্বারদের সাথে দেখা করতে নিয়ে যাব। এইটা শোনার পর জিজি বলে, ইয়ান আমিও তোমার সাথে ওখানে যেতে চাই। তবে ইয়ান বলে, তুমি কেন যাবে যেখানে আমি আমার ওয়াইফকে আমার ফ্যামিলির সাথে দেখা করাতে নিয়ে যাব? তুমি কে যে আমি তোমাকে নিয়ে যাব? জিজি তো অনেকটাই অবাক হয়ে যায়। আজ পর্যন্ত ইয়ান কখনোই ওর সাথে এরকমভাবে কথা বলেনি, তাহলে হঠাৎ করে ইয়ানের কি হয়েছে যে ওর কোনো কথাই শুনছে না আর ওকে সব কথাতেই বারবার মানা করে দিচ্ছে। রাতে আমরা ইয়ান আর পেইকে দেখতে পাই, তারা চলে এসেছে গ্র্যান্ডপার সাথে দেখা করতে। এখানে আসার পর পেই মনে মনে বলে, হয়তোবা ইয়ান আমাকে গ্র্যান্ডপার সাথে দেখা করাবে, তাই এখানে জিজিকে নিয়ে আসেনি। নয়তো জিজি তো ফিমেল লিড, তাহলে ইয়ান কেন ফিমেল লিডকে এখানে নিয়ে আসবে না? গ্র্যান্ডপা এখানে জিজ্ঞাসা করে পেইকে, এই দুষ্টু ছেলে কি এখনো তোমাকে ডিস্টার্ব করছে? যদি এমন হয় আমাকে বলো, আমি ওকে শাস্তি দেব। পেয়ে এখানে ইয়ানের দেওয়া গিফট গ্র্যান্ডপাকে দেখিয়ে বলে যে না না গ্র্যান্ডপা, এরকম কোনো কিছুই না। ইয়ান আমার অনেক ভালো খেয়াল রাখে, এমনকি আমাকে তো দামি জিনিসও গিফট করেছে। এইসব দেখার পর গ্র্যান্ডপা মনে মনে অনেক বেশি শান্তি পায়। যাক, ফাইনালি তাহলে দুজনে একসাথে ভালোভাবে থাকতে পারছে। গ্র্যান্ডপা আগে থেকেই জানে পেয়ে অনেক ভালো একটি মেয়ে, এই কারণে ইয়ানের সাথে বিয়ে দিয়েছে। তবে ইয়ানের এটা বুঝতে একটু বেশি সময় লেগে যাচ্ছে। গ্র্যান্ডপা বলে, অনেকদিন পর তোমরা দুজনে এখানে এসেছো, তাহলে আজ রাত তোমরা এখানেই থাকবে। আর দুজনকে থাকার জন্য একটি রুম দেওয়া হয়, যেহেতু দুজনেই ম্যারিড। আর রুমে যখন ইয়ান আসে, পেয়ে তো হাঁ করে ইয়ানের হট বডি দেখতে থাকে, আর বডি এখানে টাচও করছিল। ইয়ানকে বলে, তুমি তো সারাদিন কাজে এত বেশি বিজি থাকো, তাহলে নিজের যত্ন কিভাবে রাখো আর এরকম হট বডি কিভাবে বানিয়েছো? ইয়ান বলে, মনে হয় তুমি আমার বডির উপরে একটু বেশি ইন্টারেস্ট নিচ্ছ। এইটা বলে চলে আসে পেয়ের অনেক বেশি ক্লোজে। আসলে বাইরে
গ্র্যান্ডপা কান পেতে রয়েছে ভিতর থেকে কোনো কিছু দুষ্টু শব্দ শোনার জন্য। এটা ওরাও বুঝতে পারে, তাই এখানে অ্যাক্টিং করার চক্করে হঠাৎ করে একটু বেশি ক্লোজে চলে আসে। দুজনে একে অপরকে কিস করতে শুরু করে আর পুরো রোমান্টিকের ভিতরে চলে যায়। কিন্তু একটু পরে ইয়ান নিজে থেকেই থামে। আসলে ও ভাবছিল, পেই তো আমাকে পছন্দ করে না, তাহলে আমি পেয়ের সাথে এমনটি কেন করব? এর জন্য হয়তো পেয়ে পরে আবার আমাকে ভুল বুঝবে। এর কিছুদিন পর আবারও আমরা পেইকে কোম্পানিতে দেখতে পাই, যেখানে ওদের এই টিম অনেক ভালোই চলতে শুরু করেছে। যেখানে টিম বন্ধ হওয়ার কথা ছিল, এখন কোম্পানিতে পেয়ের টিমটাই বেস্ট। তো তারা অনেক বড় বড় প্রজেক্ট পেতে থাকে, আর এখন ওরা আরো অনেক বড় কিছু নিয়ে কাজ করতে চাচ্ছে। তবে এর জন্য ইনভেস্টমেন্টের প্রয়োজন। যত টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন ওইটা তারা বাইরে কারো কাছ থেকে নিতে পারবে না। তাই ভাবে যে ইয়ানের কাছ থেকে আমরা সাহায্য নিতে পারি। অন্যদিকে আমরা দেখতে পাই জিজিকে এত কিছু করার পর যেহেতু কোনো কিছু হচ্ছে না, তাই ফাইনাল ডিসিশন নিয়ে ফেলে এখন ম্যানেজারকে দিয়ে ও কোনো কিছু করাবে। ম্যানেজারকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেয় যে পেইকে কীরকম ভাবে এখান থেকে বের করে দিতে হবে। যদি এমনটি করে তাহলে ও ম্যানেজারকে প্রমোশন দেবে। ম্যানেজার জানে এইসব কিছু অনেক বেশি রিস্কি হবে, হতে পারে জবটাও হারিয়ে ফেলবে। তবে প্রমোশনের লোভে এই কাজটি করতে রাজি হয়। পে আর তার টিম মেম্বার্সরা তাদের নিউ প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করার আগে ম্যানেজার এখানে অনেক বেশি প্রবলেম করতে শুরু করে দেয়। তো একটি মেয়ে পেইকে বলে, তুমি যদি তাড়াতাড়ি কোনো কিছু না করো তাহলে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো না, অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। পেই বলে, চিন্তা করো না, আমি সব কিছু দেখে নিচ্ছি আর এটাও খোঁজ নেওয়ার চেষ্টা করবো এসব কিছু কে করছে। এরপরে পে ইয়ানকে খুশি করার জন্য নিজের হাতে কুকিং করে নিয়ে আসে ইয়ানের জন্য। কোম্পানিতে লাঞ্চ নিয়ে এসেছে। ইয়ান জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি দেখছি আজ আমার জন্য অনেক কিছুই নিয়ে এসেছো। পেই বলে, আসলে আমি চাই তুমি আমার নিউ প্রজেক্টের ওপরে 10 মিলিয়ন ইনভেস্ট করো। ইয়ান বলে, এখন তুমি আমার কাছ থেকে সাহায্য নিতে এসেছো? পেই বলে, হ্যাঁ, এবার দরকার রয়েছে। ইয়ান ওকে ইনভেস্ট দিতে রাজি হয়, যেহেতু নিজের হাতে পেই ইয়ানের জন্য কুকিং করে নিয়ে এসেছে। আর মজা করে ইয়ান এই খাবারগুলো খেতে থাকে। অন্যদিকে ম্যানেজার এই কথাগুলো এসে বলে জিজিকে। জিজি আরও বেশি রেগে যায় যে ইয়ান কেন এবার সাহায্য করছে পেইকে, এটা তো কিছুতেই হওয়ার কথা ছিল না। ম্যানেজারকে বলে, আমি কোনো কিছু শুনতে চাই না, এখন তোমাকে কিছু একটা করতে হবে পেইকে এই কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য। পেইকে দেখানো হয় আজকাল দিন অনেক বেশি খারাপ যাচ্ছে, যেহেতু এই প্রজেক্টের উপরে অনেক বেশি ঝামেলা সৃষ্টি হয়েছে। তো তারা বুঝতে পারে না কিভাবে তারা এখন এইসব কিছু থেকে বের হবে। পেই তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে এখন তোমাকে এইসব কিছু দেখতে হবে, আর আমি তো রয়েছি। অন্যদিকে ইয়ান তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সব কিছু জানতে পারে কিরকম ভাবে পেন নিউ প্রজেক্টের উপরে ঝামেলা সৃষ্টি করা হয়েছে, আর এইসব কিছুর পিছনে অন্য কেউ নয়, জিজির হাত রয়েছে। তো ম্যানেজার এসে টিম মেম্বারসদেরকে অনেক বেশি ইনসাল্ট করতে থাকে। তাদেরকে বলে যে তোমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে, তোমাদের এই প্রজেক্ট এবার কিছুতেই সাকসেসফুল হবে না। তবে এইসব কিছু আগেই সব সমাধান করে ফেলেছে পেই, যেটা জানার পর জিজি অনেক রেগে যায় ম্যানেজারের উপরে। এমনকি ও তো ম্যানেজারকেও নিজের সব কাজ থেকে বাতিল করে দেয়। ম্যানেজারকে বলে, এখন নিজের রাস্তা নিজেই দেখে নাও, তুমি কোনো কাজেরই না। এরপর আমরা দেখতে পাই পেই আর ইয়ানকে দুজনে একসাথে খাবার খেতে বসেছে, যেখানে ইয়ান পেইকে বলে, কাল আমি তোমাকে একটি ফ্যামিলি পার্টিতে নিয়ে যাব। পরের দিন আমরা পার্টিতে দেখতে পাই পেইকে অনেক সুন্দর একটি রেড ড্রেস পরে পার্টিতে এসেছে, যেখানে আমরা জিজিকেও দেখতে পাই। পেয়ের কাছে আসে, তবে ও পেয়ের সাথে কথা বলতে নয় বরং ইয়ানের সাথে কথা বলতে এসেছে। বাকিরা বলে, জিজি এই পার্টিতে সব থেকে আলাদা, দেখতে এত বেশি বিউটিফুল যে এখানে ইয়ান শুধুমাত্র জিজিকেই দেখছে, জিজির ওপর থেকে চোখ ফেরাতেই পারছে না। তবে এখানে ইয়ান তো শুধুমাত্র দেখছে পেইকে। পেই তখন ইয়ানের কাছে চলে যায়, আর যাকে দেখার পর জিজি এখানে বলে, ভালো সেজে পেই, তুমি আপসেট হয়েও না, আসলে এখানে সবাই ভুল বলছে, আমি দেখতে এতটাও বেশি বিউটিফুল না, তোমাকে বেশি ভালো দেখা যাচ্ছে। তখন আবার ইয়ান বলে ওঠে, তোমাকে কে বলেছে আমি এখানে তোমাকে দেখছি, আমি তো আমার ওয়াইফকেই দেখছিলাম। পেই বলে, আমি কোনো কিছুই মনে করিনি, চোখ দুটি ইয়ানের, তাহলে ও যাকে খুশি তাকে দেখবে, এটা নিয়ে আমি কেন জেলাস ফিল করব। একটু পরে এই পার্টিতে চলে আসে ড্রামার সেকেন্ড মেল লিড, যাকে দেখতেও অনেকটাই বেশি হ্যান্ডসাম রয়েছে, আর সেও কিন্তু ইয়ানের মতনই বড় লোক। যাকে দেখার পর এখানে পেই তো মনে মনে বলে, ছেলেটি দেখছে অনেক বেশি হ্যান্ডসাম আর রিচ রয়েছে। জিজি বলে, একটি ভালো সুযোগ পেয়েছি ইয়ানকে জেলাস ফিল করানোর, এখানে আমি ওই ছেলেটির সাথে একটু সময় কাটাবো, তাহলে এটা দেখার পর ইয়ান জেলাস ফিল করে আমার কাছে ফিরে আসবে। পেয়ে এখানে ছেলেটিকে দেখে জোরে জোরে বলে,
দেখেছো ইয়ান, এই ছেলেটি কত বেশি হ্যান্ডসাম, হট আর রিচ ফ্যামিলির। অনেক প্রশংসাই শুরু করে দেয় সেকেন্ড মেন লিডের, যা দেখার পর ইয়ানের অনেক বেশি জেলাস ফিল হয়, পার্টি থেকে বের হয়ে যায়। আর এখানে তো পেয়ে মনে করে জি ওই ছেলেটির সাথে কথা বলতে গিয়েছে, এই কারণে এখানে জেলাস ফিল করেছে ইয়ান। তাই নিজেও ইয়ানের রাগ ভাঙানোর জন্য আসে। তো দেখতে পাই ইয়ান একা বসে রয়েছে। এখানে পেয়ে ইয়ানকে বলে, দেখো তুমি জেলাস ফিল করো না, সবার পছন্দ এক হয় না, তুমি হয়তো যাকে পছন্দ করো সে হয়তো অন্য কাউকে পছন্দ করে। ইয়ান মনে করে পেয়ে বুঝতে পেরেছে ও পেয়েকে নিয়ে জেলাস ফিল করেছে। তবে যখন পেয়ের কথাগুলো শোনার পর জানতে পারে পেয়ে তো মনে করেছে ইয়ান জিজির ওপর জেলাস ফিল করে এখানে এসেছে, তখন ওর অনেকটাই বেশি রাগ হয়। তাই তো জোর করে এখানে আবার ও পেয়েকে কিস করতে শুরু করে দেয়, যেখানে ও পেয়েকে বলে, তোমার কি মনে হয় আমি জিজির জন্য জেলাস ফিল করেছি? একদমই না, আমি তো তোমার জন্য জেলাস ফিল করেছি, কারণ তুমি ভিতরে ওই ছেলেটির একটু বেশি প্রশংসা করছিলে, যেখানে আমি তোমার হাজবেন্ড। এখানে পেয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করে, ইয়ান তুমি কি আমাকে ভালোবাসতে শুরু করেছো? ইয়ান বলে, হতেই পারে, কারণ তোমার এই পার্সোনালিটি আমার অনেক ভালো লেগেছে। আগে তো তুমি একদম ইনোসেন্ট হয়ে থাকতে আর অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিলে, আমার পছন্দ হতো না। তবে এখন তুমি যেরকম ভাবে থাকো এটা আমার অনেক বেশি ভালো লাগতে শুরু করেছে, হয়তো এই কারণে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। পেয়ে অবাক হয়ে যায়, মনে মনে বলে এরকম তো হওয়ার কথা ছিল না। রাতে পেয়ে একা একা বসে ভাবছিল, ইয়ান আমাকে ভালোবাসে, তবে এখন আমি এইসব কিছু নিয়ে মাথা ঘামাতে পারবো না। প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে এই নভেলের ভিতরে যে আসল পেয়েছিল তাকে আসলে কে হত্যা করেছে, আর এইসব কিছুর পিছনে আসলে কে ছিল। তখনই এখানে ইয়ান চলে আসে। তবে আবারও আগের মতন শুধু ওর হট বডি দেখতে থাকে। আস্তে আস্তে সময় পার হতে থাকে, তারা দুজনে এখন প্রায় নর্মাল কাপলের মতো এই কাপড়ের সাথে থাকছে। পরের সিনে আমরা পেইকে তার মম আর ড্যাডের বাড়িতে দেখতে পাই। আসলে মম এখানে পেইকে নিয়ে এসেছে, কিছুদিন পেইকে এখানে থাকতে বলে। পেই জানে না তার মমের আসল উদ্দেশ্য কী, তবে মম এখানে পেয়ের সাথে অনেক বেশি সুইট ব্যবহার করে, আর এটাও জানে যে আজ থেকে তোমার সিস্টার আর তোমাকে কখনোই বিরক্ত করবে না, আমি ওকে সব কিছুই বুঝিয়ে দিয়েছি। পেই কোনো কিছু না বলে ওর যে রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে ওখানে আসে। তবে ভিতরে আসে পর রুমে যখন নিজের ব্রাদারের ছবি দেখে তখন অবাক হয়ে বলে, আমাকে থাকতে দিয়েছে, তাহলে ব্রাদারের ছবি এখানে কেন রেখেছে? এরা দেখছি আমার একটুও সম্মান করতে চায় না, তাই ছবিটি নিয়ে একটি ড্রয়ারের ভিতরে রেখে দেয়। তখনই পেয়ের মাথায় পেন হতে থাকে, আর ও কিছু সিন দেখতে পায় যেখানে দেখে কারের সাথে ওর ব্রাদারের ধাক্কা লেগেছে। তখনই ভিতরে মম আসে, পেইকে বলে, তুমি ঠিক আছো তো? আর এখানে আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি। পেইকে ওই খাবারটি খেতে বলে, তবে পেয়ের একটু সন্দেহ শুরু হয়ে যায়, তাই পেই খাবারটি খেতে চায় না। মম বলে, দেখো তুমি তাড়াতাড়ি খাবারটি খেয়ে নাও, আর জোর করতে থাকে। পেয়ে খেতে চাচ্ছিল না। তখনই ভিতরে ইয়ান আসে, এখানে বলে, পেয়ে যেহেতু খাবারটি খেতে চাচ্ছে না তাহলে আপনারা এত বেশি জোর কেন করছেন? পেয়ে বলে, হাজবেন্ড তুমি এখানে কখন এসেছো? তখন এখানে পেয়ের ব্রাদারের শরীরটা খারাপ হয়ে যায়। আসলে ব্রাদার বেশিরভাগ সময় অসুস্থই থাকে, তাই মম ওকে নিয়ে চলে যায়। এরপরে পেয়ে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো? ইয়ান বলে, আসলে আমি তোমাকে ফোন করার পরেও তোমার খবর পাচ্ছিলাম না, তাই তোমাকে দেখতে এসেছি। আজ তারা দুজন এখানেই থাকবে, একই রুমে ঘুমাতে হয়। কিন্তু রাতে ওয়াশরুম থেকে ফিরে আসার সময় পেয়ে ভুলে চলে আসে ইয়ানের কাছে, যেখানে ইয়ান তো সোফাতে ঘুমিয়েছিল। প্রথমে তারা আলাদা ঘুমালেও এখন রাতে ঘুমের ঘরে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আর ইয়ান তো পেয়েকে নিজের কাছে পেয়ে অনেকটাই খুশি হয়েছে, অনেক সুন্দর করে পেয়ের কপালে একটি কিস করে। পরদিন সকালে পেয়ে ঘুম থেকে ওঠার পর নিজেকে যখন ইয়ানের কোলের ভিতরে দেখে তখন অনেক বেশি লজ্জা পেয়ে যায়। চিৎকার দেওয়ার কারণে ও নিচে পড়ে যায়। ইয়ানকে বলে, ক্ষমা করে দিও, মনে হয় আমি ঘুমের ভিতরে এখানে এসেছি। ইয়ান বলে, তোমাকে সরি বলতে হবে না, এমনিতেও আমরা দুজনে তো এখন অনেকটাই ক্লোজে চলে এসেছি। তবে পেয়ে মনে মনে বলে, আমি এখনো ডিসাইড করিনি যে আমি ইয়ানের সাথে থাকবো কিনা। এরপরে বাইরে আসার পর মম জিজ্ঞাসা করে পেয়েকে, এখন তোমার আর ইয়ানের সম্পর্ক কেমন রয়েছে? পেয়ে বলে, প্রথমে আমরা দুজনে আলাদা হতে চাইলেও এখন আমাদের দুজনের ভিতরে সব কিছু ঠিক চলছে। এইসব শোনার পর ইয়াও তো অনেক বেশি জেলাস ফিল করে, ওর কিছুতেই সহ্য হয় না। তো মম বলে পেইকে যে আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যেতে চাই যাতে করে তুমি অনেক বেশি ভালো থাকতে পারো। এরপরে উনি তো পেইকে নিয়ে একটি মন্দিরের মতো জায়গায় আসে, আর যেখানে একজন বাবা টাইপের লোক চলে আসে, এখানে ভালো করে দেখতে থাকে পেইকে। উনি বলে, কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে অনেক বেশি ভালো থাকবে। এরপরে পেয়েকে এখানে রেখে মম চলে যায় ওনার সাথে কিছু একা কথা বলতে। পেয়ে তখন মেসেজ করে ইয়ানকে ও কোথায় যাচ্ছে কি করছে সব কিছু বলতে থাকে, আর ইয়ান ততক্ষণে কোম্পানিতে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছে। তো এখানে ওই ইয়ানের সাথে এভাবে কথা বলছিল। অন্যদিকে আমরা দেখতে পাই মমকে, সে এখন ওই লোকটির সাথে কথা বলে, যেখানে লোকটি বলে, আমি আপনার মেয়েকে দেখেছি, আপনি যদি আপনার মেয়ের লাকের সাথে আপনার ছেলের লাকটি চেঞ্জ করে দেন তাহলে আপনার ছেলেকে পুরোপুরিভাবে সুস্থ করতে পারবেন, তবে এর জন্য পেয়েকে মারা যেতে হবে।
আর মম এই লোকটির কথা শোনার পরে একদম রাজি হয়, বলে ঠিক আছে, আমি আমার ছেলের জন্য এটা অবশ্যই করব। আসলে মম পেইকে একদমই ভালোবাসে না। এরপরে তো ওখান থেকে কিছু মেডিসিন নিয়ে চলে আসে পেইকে নিয়ে বাড়িতে, যেখানে পেইকে ওই সব কিছু নিজের কাছে রাখতে বলে। যদিও পেয়ের কাছে এইসব কিছু অনেক বেশি আজব লাগে, তবে বাধ্য হয়ে ওকে এইসব কিছু নিতে হয়। আর এখানে তো নিজের ছেলেকে দেখে বলে যে তুই শুধুমাত্র আর কিছুদিন অপেক্ষা কর, এরপরই ভালো একটি সুস্থ জীবন পাবি, যেটা তোর সিস্টারের হবে। পেয়ে ওখান থেকে ভিতরে আসে, ওর কাছে অনেকটাই বেশি আজব ফিল হতে থাকে যে মম হঠাৎ করে ওকে এইসব ফালতু জিনিসগুলো কেন নিজের কাছে রাখতে বলেছে। আবার ভিতরে এসে ইয়াবের সাথে ঝামেলা হয়ে যায়, যেখানে ইয়াও তো রেগে পেইকে বলে খুব তাড়াতাড়ি তুই মারা যাবি, তোকে মেরে ফেলার সব ব্যবস্থা করা হয়েছে, আর ইয়ান শুধুমাত্র আমার হবে। তখনই এখানে মম আসে আর ইয়াওকে এসব কথাগুলো বলতে মানা করে। তবে পেয়ের ফেস এখানে দেখে মনে হচ্ছে পেই হয়তো এসব কিছু আগে থেকেই জানতো। হঠাৎ করে এখানে ব্রাদার অনেক অসুস্থ হয়ে পড়ে, মম চিৎকার করে বলে যে তোর কি হয়েছে, তুই কেন সুস্থ হচ্ছিস না, আমি তো এত সব কিছু করলাম। এরপরে পেইকে জিজ্ঞাসা করে যে শয়তান একটি মেয়ে, তুই আসলে কি করেছিস, কোনো কিছু কাজে কেন দিচ্ছে না, আর তোকে তো মারা যেতেই হবে। তখন এখানে ইয়ান চলে আসে পেইকে বাঁচানোর জন্য। মম বলে এইসব কিছু কি হচ্ছে। প্রথমে এই পেই আর ইয়ান তারা দুজনে বুঝতে পেরেছিল মম আসলে কি সব প্ল্যান তৈরি করছে। এখন পেই মমকে বলে বোকা লোকটি আপনাকে যা যা মিথ্যে কথা বলেছে আপনি বিশ্বাস করে নিয়েছেন। মম বলে কিন্তু আমি প্রথমবার যখন এমনটি করেছিলাম তখন তো আমার ছেলে সুস্থ হয়েছিল, এটা ওই লোকটির জন্য হয়নি, বরং ও সঠিক মেডিসিন খেয়েছিল, তাই ঠিক হয়েছে। তবে আপনি আজ আমার সাথে যেরকম ব্যবহারটি করেছেন এর জন্য আপনাকে আমি কিছুতেই ক্ষমা করব না। এখানে তো মমকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চাই, সাথে মমকে এইটাও দেখায় যে উনি যার কাছ থেকে সাহায্য নিয়েছে সেই লোকটিও আসলে এক নম্বরের চিটার, তো ওকেও পুলিশ অ্যারেস্ট করেছে। মম তখন বারবার ক্ষমা চাইতে থাকে। পেয়ে বলে আমি প্রে করব যাতে করে এরকম মম পৃথিবীতে আর কারো না হয় যে কিনা তার নিজের মেয়ের ক্ষতি করতে চায়। মম অনেক রেগে যায় পেয়ের উপরে, পেয়েকে মারতে চায়, তবে ইয়ান তো রয়েছে পেয়েকে বাঁচিয়ে নেওয়ার জন্য। মমকেও তখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। পরে আমরা ইয়ান আর পেয়েকে কারের ভিতরে দেখতে পাই। পেয়ে এখন অনেক ইমপ্রেস হয়ে গিয়েছে ইয়ানের উপরে, যে ইয়ান ওকে সব বিপদ থেকে খুব ইজিলি ভাবে বের করে নিয়ে আসতে পারে। দুজনে একে অপরকে কিস করতে থাকে। এখানে কিন্তু পেয়ে আর ইয়ান তারা দুজনেই জানে না যে ওরা এখানকার রিয়েল নয়, দুজনেই নভেল ওয়ার্ল্ডে এসেছে। যাই হোক, এখন তো পেয়ে এখানেই থাকবে আর ও ইয়ানকেও অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন ওদের দুজনের ডিভোর্স নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপরে আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই, যেখানে পেই আর ইয়ানকে দেখানো হয় দুজনে তো একসাথে অনেক বেশি হ্যাপি রয়েছে, দুজনের ভিতরে সবকিছু একদম ঠিকঠাক চলছে আর প্রতিটা সময় তারা অনেক বেশি এনজয় করতে থাকে। এই সুন্দর একটি সিনের সাথে আজকের ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই আরো সব সুন্দর সুন্দর ড্রামা দেখার জন্য। বাই।